বুকের রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলো। তাদের একজনকে হত্যা করলে 10 জন নেমে আসে, 10 জনকে হত্যা করলে 100 জন মিছিলে নামে। এদেশের মানুষ শুধু নয়, সারা পৃথিবীকে অবাক করে দিয়ে আমার বাংলার মায়েরা সন্তানদেরকে নিয়ে রাজপথে নামলো। আমাদের মায়েরা সন্তানদেরকে বলল, যাও দেশের মানুষকে মুক্ত করো। আমি মা হিসেবে আমার সন্তানকে সংগ্রামের জন্য উৎসর্গ করলাম। স্যালুট জানাই বাংলাদেশের সেই মায়েদেরকে, যে দেশের মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পাঠাতে পারে। সেই জাতিকে দবায় রাখতে পারে না কেউ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইভাবে আজ আমাদের প্রধান লক্ষ্য, আমাদেরকে যে বিষয়টা প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, কোনোভাবেই আগস্টের 5 তারিখের বিপ্লবকে যেন কেউ চিন্তাই করতে না পারে। বাংলাদেশের ছাত্র জনতাকে আমি একদিকে যেমন সালাম জানাই, অপর দিকে তাদেরকে আমি সতর্ক করতে চাই। তোমরা সতর্ক থেকো, তোমরা হুঁশিয়ার থেকো, তোমরা তোমাদের সূচিত ঐক্যকে দৃঢ় এবং মজবুত রেখো। কোন ভিনদেশী অপশক্তি, দেশ বিরোধী কোন চক্র যেন তোমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। বলবো ছাত্র জনতা, আলেম সমাজের পরামর্শ নিও, আলেম সমাজের কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ দিও। আলেম সমাজকে বলবো, আপনারা এই বিপ্লবকে সমর্থন দিতে থাকুন, এই ছাত্র জনতাকে আপনারা পরামর্শ দিতে থাকুন, তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকুন। ইসলামী নেতৃত্ব যদি এই ছাত্র সমাজের পাশে থাকে, ইনশাআল্লাহ আমরা ছাত্র জনতার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ উপহার পাবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনার কথা বলতে গেলে হৃদয় কেঁপে উঠে, রাগে ক্ষোভে সকল রক্তগুলো আমাদের মাথায় জমাট বেঁধে যায়। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে। শেখ হাসিনার 50 বছরের রাজনীতির মৌলিক 2টি দর্শন ছিল। শেখ হাসিনার রাজনীতির প্রথম দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা রাজনীতি করেছে, প্রতিশোধের রাজনীতি করেছে। 1975 সালের 15ই আগস্টের অভ্যুত্থান যখন ঘটে, শেখ হাসিনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সেই অভ্যুত্থানে নিহত হন। সেই অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সাহেবের গোটা পরিবার হত্যাকাণ্ডের শিকার হয়। সেই হত্যাকাণ্ডে নিহত নিরপরাধ নারী শিশুদের জন্য আমাদের সমবেদনা রয়েছে। কিন্তু কথা হলো, সমবেদনা শুধু 15ই আগস্টের নিহতদের জন্যই। 15ই আগস্টের আগে বাকশালীদের হাতে শেখ মুজিবুর রহমান সাহেব 71-এর মুক্তিযুদ্ধের সেই চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 71-এর মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভঙ্গ করে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একদলীয় বাকশাল কায়েম করে এদেশের প্রতিটি মানুষের অধিকারকে তিনি কেড়ে নিয়েছিলেন। প্রতিবাদ করেছিল এদেশের মানুষ। যারা প্রতিবাদ করলো, সেই প্রতিবাদী জনতার ভাগ্যে কি জুটেছিল ইতিহাস খুলেন। জাসদের নেতারা, ইনু তোমার আজকের এই পরিণাম কেন হয় বুঝো না? কেন জনতা তোমাকে লাথি মারে? একটু কারাগারের অন্তরালে বসে নতুন করে ভাববার আমি আহ্বান জানাই। মতিয়া চৌধুরী শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাঁধাবার চিন্তা করেছিলে, ঘোষণা দিয়েছিলে। কেন দিয়েছিলে সেদিন? তোমাদের 30,000 যুবককে তুলে নিয়ে শেখ মুজিবের গুন্ডা বাহিনী খুন করেছিল। শেখ হাসিনা
তুমি শুধু 15ই আগস্টের নিহতদের জন্য কান্না করো, কানতে কানতে 50 বছর এদেশের মানুষকে ধোঁকা কম দাও নাই। 15ই আগস্টের নিহতরা যেরকম তাদের রক্তের দাম আছে, তাদের হাতে, তোমার বাবার হাতে, তোমার বাবার বাকশালীদের হাতে আমার বাংলার 30,000 মায়ের কোল খালি হলো, সেই মায়েদের চোখের অশ্রুর কোনো মূল্য নাই? আমার সেই সকল তরতাজা 30,000 যুবকের জীবনের কোনো দাম নাই? তোমার কাছে যদি 30,000 যুবকের প্রাণের কোনো দাম না থাকে, এদেশের মানুষের কাছে 15ই আগস্টের নিহতদের কোনো মূল্য থাকে? আগস্টের ঘটনার পরে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বক্তব্য দিল শেখ হাসিনা। বলল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এটা ওপেন ঘোষণা। আজও মিডিয়া জগতে শেখ হাসিনার সেই ঘোষণা এখনো পর্যন্ত খুঁজে পাবেন। 1975 সাল থেকে 2024 সাল 15ই আগস্ট থেকে 5ই আগস্ট শেখ হাসিনার 50 বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি। বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। এদেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। দেশটা যেন একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন। আমার কাছে আশ্চর্য লাগে, একটা বিধবা নারী, ছেলে মেয়ে দুটোটা বিদেশে সেটেল, একটা বোন আছে সেই বোনের ফ্যামিলিও বিদেশে সেটেল। কত টাকা লাগে? লক্ষ কোটি টাকা আমার গরিব দেশ থেকে পাচার করলা। আমার দেশের শ্রমিকরা মেহনত করে, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, রেমিটেন্স যোদ্ধারা কষ্টার্জিত পয়সা দেশে পাঠায় আর আশা করে বাংলাদেশটা উন্নত হবে। তোমরা মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে, বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিলে। কেন এত টাকা চুরি করলে? পরে আমি নিজেই খুঁজে পেয়েছি এর উত্তর। আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না, কিন্তু এই টাকাগুলো তারা চুরি করেছে শুধু এজন্য যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করেছে সে। বাংলাদেশের মানুষ কোন এক সময় তোমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিল। তুমি গেলে আরেক দেশে, সেই দেশে যাওয়ার পর যেই লোক হজ করে পট্টি বেঁধে মাথা হাতে তসবি নিয়ে ক্ষমতায় গেলে, আরেকটা দেশে যাওয়ার পর তোমার কপালে তিলক পরায় দেয়, হাসি মুখে তুমি মেনে নাও। তোমাকে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী, তুমি হাসিতে গদগদ হও। বাংলাদেশের মানুষ তো সেদিনই তোমাকে বলেছিল আমরা আমাদের ক্ষমতার মসনদে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, তিলকওয়ালী মুখ্যমন্ত্রী দেখতে চাই না। তুমি সেদিন বাংলাদেশের মান মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিলে। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশটাকে ধ্বংস করার রাজনীতি। এই ধ্বংস করে সে 75-এর প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে। আর আর তার রাজনীতির দ্বিতীয় দর্শনটা ছিল ডিভাইড অ্যান্ড রুল। সেই ব্রিটিশ বেনিয়াদের তাদের যে পলিসি, তাদের যে কূটনীতি, সেই নীতির আলোকে বাংলাদেশটাকে ডিভাইড অ্যান্ড রুল, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। অথচ শেখ হাসিনার পরিবারের একজন সন্তান মুক্তিযুদ্ধে সশরীরে অংশগ্রহণ করে নাই। আর মুক্তিযুদ্ধের পরে তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের প্রধান ডিলার। ভালো কথা, এরপরে বাংলাদেশকে বিগত 55 বছর ধরে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছে। উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করা নয়, উদ্দেশ্য ছিল দেশটাকে বিভক্ত করা। দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, এদেশ অন্য
দেশের করতলগত হবে না। এই জন্য দেশকে বিভক্ত করে রাখতে চেয়েছে। এই দুই পলিসি, একটা হলো প্রতিশোধের রাজনীতি, আর একটা হলো বিভক্ত করার রাজনীতি। 50 বছর এই খেলাই বাংলাদেশে শেখ হাসিনা খেলেছে। বিভক্ত করার আর একটা নির্মম কৌশল ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, সেটা হলো সংখ্যালঘু ইস্যু। সংখ্যালঘুদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে শেখ হাসিনা আর তার সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কালনাগিলি হয়ে ছবল মারত, দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসতো। এই ছিল তার পলিসি। 2024-এর 5 আগস্টের পর একটা দেশের কিছু চিহ্নিত মিডিয়া শোরগোল শুরু করে দিল, বাংলাদেশে এখন সংখ্যালঘু নির্যাতন হবে। এদেশের মুসলমানেরা, এদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ এদেশের মাদ্রাসার ছাত্ররা তারা অগ্রগণ্য ভূমিকা পালন করে প্রতিটি সংখ্যালঘুদের মন্দির, প্যাগোডা, গির্জার সামনে পাহারা বসিয়ে শেখ হাসিনার সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। বিগত এই 1.5 মাসে বাংলাদেশের কোথাও নট এ সিঙ্গেল পারসন, একজন সংখ্যালঘুর উপর কোন নির্যাতনের নজির নাই। কারণ যারা নাটক করত সেই নাটকের নায়ক নায়িকারা এখন আর দেশে নাই। এই জন্য এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটক হয় না। যতদিন পর্যন্ত এই নাটকের নায়ক নায়িকাদেরকে, এই নাটকের কলাকুশলীদেরকে বাংলাদেশ থেকে বাইরে রাখা যাবে, ততদিন আমার বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবে। যতদিন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করে রাখা যাবে, ততদিন বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা, তোমরা আমাদের ভাই। বৌদ্ধরা তোমরা আমাদের ভাই। খ্রিস্টানরা তোমরা আমাদের ভাই। তোমাদের প্রতিটি অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। তোমাদের উপাসনালয়গুলোকে নিরাপদ রাখা আমাদের জিম্মেদারি। কেউ তোমাদেরকে কিছু বলবে না, কেউ তোমাদের উপর হাত তুলবার সাহস পাবে না। কেউ যদি তোমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইভাবে শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে 2024 সালের জুলাই মাস বাংলাদেশে এক অভূতপূর্ব গণজাগরণ হলো। 5ই আগস্ট গণবিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো। এই অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য। শেখ হাসিনার প্রতিশোধ এবং বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে আমার দেশের তরুণ ছাত্র জনতা তারা অভূতপূর্ব একটা ঐক্য গড়ে তুলেছিল। দেশের জন্য, দেশের মানুষের জন্য ডানপন্থী, বামপন্থী, ইসলামী সংগঠন, ইসলাম ছাড়া সাধারণ সংগঠন সকলে এক কাতারে দাঁড়িয়ে গেল। স্কুল থেকে আমার ছোট ছোট কিশোর কিশোরী ছেলে মেয়েরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমার ভাই বোনেরা বের হয়ে আসলো, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানরা বের হয়ে আসলো, আর আমাদের মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার ছাত্ররা ফেরেশতার মতো বাংলাদেশের রাজপথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে নেমে গেল। এইভাবে একটা ঐক্য সূচিত হলো। এই ঐক্যই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয়ের হাতিয়ার। কাজে আজ আমি বলতে চাই, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। কোন স্বৈরতন্ত্রের স্থান বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। এজন্য আমি বিগত এই বিপ্লবে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সকল বিরোধী রাজনৈতিক মত এবং পথের লোকদেরকে আমি আহ্বান জানাই। বিএনপির রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস,
জমিয়তে উলামা ইসলাম, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টি, এনডিপি, গণতন্ত্র মঞ্চ সহ এভাবে গণ অধিকার পরিষদ যারা যারা সংগ্রাম করেছ, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আগস্ট বিপ্লবকে রক্ষা করার জন্য আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে। মনে রেখো, সীমান্তের অপর প্রান্তে বসে শেখ হাসিনা কিন্তু নীরব নাই। শেখ হাসিনা কিন্তু ঘুমায় না। শেখ হাসিনা আবার চেষ্টা করতেছে, আবার ষড়যন্ত্রের দানা বাঁধতেছে। সাপের কিন্তু লেজে পাড়া দিয়েছো, ওর মাথা কিন্তু এখনো ভাঙ্গা হয় নাই। আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুত্ব সুলভ, প্রতিবেশী সুলভ আচরণ করবেন, আমাদের কাছ থেকে প্রতিবেশী সুলভ আচরণ পাবেন। বিগত জাতীয় নির্বাচনগুলোতে নির্লজ্জভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে যেভাবে আপনারা দুপায়ে দলেছেন, শুধু আপনাদের সেবা দাসীকে, হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এদেশের 18 কোটি মানুষের ভোটাধিকারকে আপনি নরেন্দ্র মোদী আপনার পায়ের নিচে পিষ্ট করেছেন। ভারতের জনগণকে আমরা বলতে চাই, ভারতের জনগণ, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। দুই দেশের জনগণের মধ্যে আমাদের বন্ধুত্বের দুয়ার অবারিত থাকবে। নরেন্দ্র মোদীর মতো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাকামী এই ধরনের সাম্প্রদায়িক শক্তি যেন ভারতের ক্ষমতায় থাকতে না পারে, তার মতো ষড়যন্ত্রকারীরা যেন আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে। কাজেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, এই আশ্রয়টুকু শেখ হাসিনা আপনাদের কাছে প্রাপ্য। 15 বছর আপনাদেরকে যে সার্ভিস দিয়েছে, দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, এমনকি তার দল আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তিনি একমাত্র পার্শ্ববর্তী দেশের এজেন্ডাই বাস্তবায়ন করে গিয়েছেন। বলবেন আওয়ামী লীগের স্বার্থের বিরুদ্ধে কিভাবে? আওয়ামী লীগের নেতা কর্মীরা আগেই টের পেয়েছিল যে এই করুণ পরিণতির শিকার তাদের হওয়া লাগতে পারে। শেখ হাসিনাকে তারা সতর্ক করেছিল। শেখ হাসিনা কারো কোনো পরামর্শ মানে নাই, কারো পরামর্শ মানে নাই। এরপরে যখন এদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠলো, নিজের বোনটাকে বগল দাবা করে 16টা লাগেজ হেলিকপ্টারে উঠায় এই পর্যন্ত যা কিছু জমা করেছিল আর যা পাচার করেছিল সব নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। একটাবারের জন্য 70 বছরের প্রাচীনতম সংগঠন আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীর কথা একবারও ভাবে নাই। আমার দুঃখ লাগে, মাঝে মাঝে আফসোসও লাগে যে আওয়ামী লীগের লোকজন এখন এদেশের মানুষকে মুখ দেখাবে কি করে? কেমনে মুখ দেখাবেন? আমি যদি এভাবে পালিয়ে যেতাম, আমার নেতা কর্মীরা তো এদেশের মানুষকে মুখ দেখাতে পারতো না। আমার নেতা কর্মীরা তার কোনদিন খেলাফত মজলিসের নাম নিয়ে জনগণের কাছে যেতে পারতো না। আপনারা কোন মুখে বাংলাদেশের মানুষের কাছে এসে আবার আওয়ামী লীগের নাম নিবেন? এই জন্য আপনাদের প্রতি আমার খুবই সমবেদনা হয়। একটা পরামর্শ দেই, ভালো করে বুঝে রাখেন। 1971 সালের আগে, 1971 সালের আগে আওয়ামী লীগের দাদা, কি বললাম? আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ। আবার শুনেন, আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ কি হলো? আওয়ামী লীগের দাদা হলো। এই আওয়ামী লীগের দাদা মুসলিম লীগ 71 পূর্ববর্তী বাংলাদেশে অনেক রাজত্ব করেছে, অনেক শোষণ করেছে, অনেক নির্যাতন করেছে, অনেক জুলুম করেছে, অনেক মায়ের বুক খালি করেছে। আমার বাংলার প্রতিটি জনপদে বৈষম্যের রাজ কায়েম করে খুন গুম হত্যার বাংলাদেশ গড়ে তুলেছিল। এরপর যখন তারা সকল সীমা লঙ্ঘন করলো, 71-এর মুক্তিযুদ্ধের পর মুসলিম লীগ আছে, কিন্তু তাদের হারিকেন দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনারা ঠিক সেই আচরণটাই করেছেন। 71-এর পূর্ববর্তী আপনার দাদা মুসলিম লীগ যা
করেছিল দেশের জনগণের সঙ্গে 1971-এর পরে 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন বৈধ অবৈধ উপায়, আওয়ামী লীগের আচরণ এদেশের মানুষের সঙ্গে মুসলিম লীগের চেয়েও নিকৃষ্ট এবং জঘন্য ছিল। আমরা আওয়ামী লীগের এই 15 বছর, আগের 5 বছর, 20 বছর, এর আগের 3.5 বছর, প্রায় 24 বছর বাংলাদেশে কোন ইসলামপন্থী আলেম ওলামা, কোন ইসলামী সংগঠন মুখ ফুটিয়ে কথা বলার সাহস পাই নাই, সুযোগ পাই নাই। কি নির্যাতনটা আমাদের উপর আপনারা করেছেন। এরপরে গত 15 বছর তো বিরোধী মত পথে একটা মানুষকে একটা কথা বলতে দেন নাই। হেলমেট লীগ করেছেন, হাতুড়ি লীগ করেছেন। আমার দেশের মানুষের ট্যাক্সের পয়সায় পালিত পুলিশ, যারা জনগণের সেবায় নিয়োজিত, সেই পুলিশে ব্যাপকভাবে ছাত্র লীগারদেরকে ঢুকিয়ে দিয়ে পুলিশটাকে পুলিশ লীগ বানিয়েছিলেন। আজ পুলিশ ভাইদেরকে দেখলে মায়া লাগে। আমরা জানি সব পুলিশ অন্যায়কারী না। অনেক পুলিশ তারা দেশপ্রেমিক, জনগণের সেবক, কিন্তু তারা এতদিন ছিল নিগৃহীত। তারা থাকতো খাগড়াছড়ি আর না হয় বান্দরবন। আর শেখ হাসিনার এই সমস্ত যত ছাত্রলীগ আর সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজি, পুলিশ লীগ হয়ে তারা সমস্ত শহর অঞ্চলগুলো দাপিয়ে বেরিয়েছে। এরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, স্যার একটা গুলি মারলে একটাই মরে, বাকিটি যায় না। কত বড় নৃশংস পুলিশ অফিসার, চিন্তা করে দেখেন। ওরা চেয়েছিল, মনে করেছিল একটা গুলি মারবে, একজন মরবে, বাকিরা ভয়ে পালাবে। কিন্তু 2024 সালের বাংলাদেশের সমীকরণ সবকিছুকে পাল্টে দিয়েছে। এদেশের মানুষ পণ করে নেমেছে, রক্ত দেব, জীবন দেব, মৃত্যুর ভয়কে পরোয়া না করে দেশটাকে মুক্ত করার জন্য লড়াইতে নেমেছিল। মনে রাখবেন, যারা মরতে চায় তাদেরকে আর মারা যায় না, যারা মরতে চায় তাদেরকে মারা যায় না। এরপরেও শেখ হাসিনা শেষ পর্যন্ত মেরেই গেছে। কত বড় নৃশংস। আমি বলি, আসলে শেখ হাসিনা একটা মানসিক বৈকল্যের শিকার, একটা মানসিক রোগী ছিল, একটা সাইকো। আওয়ামী লীগের অপরাধ ছিল এত প্রাচীনতম একটা দল, অভিজ্ঞ লোক থাকতে এইরকম একটা মানসিক প্রতিবন্ধীকে আপনারা বছরের পর বছর আপনাদের নেতৃত্ব দিয়ে রেখেছেন। আপনি চিন্তা করতে পারেন আগস্টের শুরু থেকে সারা পৃথিবী বলছিল বাংলাদেশের অবস্থা করুন, বাংলাদেশের অবস্থা আউট অফ কন্ট্রোল। 3 তারিখের সেনাবাহিনী বলে দিয়েছিল এদেশের জনগণের উপর আমরা আর বুলেট মারতে পারবো না। শেখ হাসিনা আবার নতুন করে বৈঠক করে তার লালিত পালিত তার নিজস্ব গুন্ডা বাহিনীকে দিয়ে চেষ্টা করেছিল এদেশের মায়ের সন্তানদেরকে হাজার হাজার নয় লক্ষ হলেও খুন করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে। আপনাকে একটা কথা শুনেছেন, সবাই বলতো 1 লাখ মানুষকে যদি খুন করতে হয়, খুন করে হলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। এই কথা আওয়ামী লীগের লোকেরাই বলতো। তারা বুঝাতে চাইতো শেখ হাসিনা কোনো মূল্যে ক্ষমতা ছাড়বে না। এইরকম একটা মানসিক বৈকল্যের শিকার, মানসিক বিকৃতির শিকার, এরকম একটা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে দেশের জনগণের কাঁধের উপর আপনারা 20টা বছর চাপায় রেখেছেন। এই জন্যই আওয়ামী লীগের নেতৃত্বের প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত। শেখ হাসিনার মতো এই ধরনের একটা নৃশংস, জঘন্য, নমরুদ এবং ফেরাউনের চেয়ে বড় জালেমকে এদেশের মানুষের উপর অনেক লম্বা কথা হয়ে গেল। আখেরি পয়গাম আমাদের আওয়ামী লীগের লোকজন আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় পরামর্শ দিয়েছি। আগামী দিনে যদি আপনাদের মধ্যে ভালো কিছু লোক থেকে থাকে
যারা এদেশের মানুষকে খুন করেন নাই, এদেশের মানুষ থেকে চাঁদাবাজি করেন নাই, রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে হিন্দুদেরকে ছোবল মারেন নাই, এমন যদি কোনো ভালো লোক যদি থেকে থাকে, আপনাদেরকে পরামর্শ দিব আগামী দিনে রাজনীতি করবেন, আওয়ামী লীগের নামটা পাল্টায় আসেন। এবং আরেকটা কথাও বলেছি, একটা গণ তওবার অনুষ্ঠান করেন, আমি উপস্থিত থেকে তওবা পড়াবো আপনাদেরকে। এরপরে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করব, কারণ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা চাই যারা আপনাদের মধ্যে ভালো মানুষ আছেন পুনর্বাসিত হন, কিন্তু মনে রাখবেন ফ্যাসিবাদী হাসিনার দালাল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আসবার চেষ্টা করলে এদেশের মানুষ কোনোদিনও বরদাস্ত করবে না। আপনারা কি মনে করেছেন বাংলাদেশের এমন কোন জেলা আছে যেই জেলার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র শহীদ হয় নাই? আছে? বহু বাবা আজও পর্যন্ত তার সন্তানের লাশ খুঁজে পায় নাই, হত্যা করে সন্তানের লাশ গুম করে ফেলেছে। আজও বহু মা রাতের পর রাত নির্ঘুম কাটায় আর রাস্তার পথের দিকে তাকিয়ে থাকে, আবার বুঝি সেই মায়ের বুকের হারানো ধন তার কোলে ফিরে আসবে। এই সকল মায়ের চোখের অশ্রুর অভিশাপ শেখ হাসিনা তোমার 14 পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যদি আবার কেউ রাজনীতিতে আসতে হয়, তাহলে কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন, কোন মুখে মানুষকে প্রশ্নগুলোর জবাব দিবেন, সেগুলো আগে স্টাডি করে তারপরে নামবেন। আপনার নেত্রী 3 দিন আগেও বলেছিল শেখ হাসিনা পালায় না। এরপরে আমরা কি দেখলাম? 5ই আগস্ট দুপুর হওয়ার আগে হাজার হাজার নেতা কর্মীদেরকে অনিরাপদ রেখে এদেশের বিক্ষুব্ধ মানুষের মুখের উপর ফেলে রেখে নিজে আর নিজের বোনের নিরাপত্তা নিয়ে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিলেন। আর এখনো সীমান্তের অপর প্রান্ত থেকে আমার বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ধ্বংস করবার পায়তারা চালাচ্ছেন। মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়। এই বাংলাদেশ খান জাহান আলীর বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ হাফিজ হুজুরের বাংলাদেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিসের বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোন ইসলাম বিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমি বলবো, এখন আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতির পুনরুদ্ধার করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পুলিশের যে সকল নিরীহ নিরপরাধ লোকজন আছেন, আপনারা কাজ করুন, এদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। আর যারা পুলিশের নামে লিক করেছিলেন, তাদেরকে বলবো দয়া করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলে পালায় যান। এদেশের মানুষ আপনাদেরকে পেলে কোনোদিন তারা ক্ষমা করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমার যতগুলো সন্তানকে খুন করা হয়েছে, 2013 সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, 2009 সালে আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, 2021 সালে আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে নির্বিচারে জেলখানায় পুরে রাখা হয়েছে, 2024 সালে আমাদের ছেলে মেয়েদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন, সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশন নিয়োগ দিয়েছেন, ধন্যবাদ জানাই। তবে এটা দ্রুত কাজ চালাইতে হবে। শেখ হাসিনা কোন চুক্তির বলে এখনো পর্যন্ত ভারতে আশ্রয় নিয়ে আছে? এতগুলো মামলার আসামি হওয়ার পর এখনো কেন তার নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হলো না? ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করে শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী সভার সদস্যদেরকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর তার আগে
শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে কোথায় কোথায় টাকা পাচার করেছে তথ্য আমি উদ্ধার করতে হবে। পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কল্যাণে বিনিয়োগ করতে হবে। আর কখনো এদেশে শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ এবং ইসলাম বিরোধী ভাবধারা যেন নতুন করে প্রবিষ্ট হতে না পারে, সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করছি। মনে রাখবেন, আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার, ইসলাম সম্পর্কে বীতশ্রদ্ধা করে তুলবার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে নামবো। কোনো আপোষ করব না। আমার সন্তানকে নাস্তিক বানাবার কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো সহযোগিতা পাবেন। ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে চেষ্টা করবেন, মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামবো। এদেশের ইসলাম পন্থীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন। তাকিয়ে দেখুন আজকের নতুন বাংলাদেশের দিকে। 15 বছরের নিষ্পেষণ থেকে বেরিয়ে আসার পর আজ গোটা বাংলাদেশে বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে ইসলাম রাজনীতি, খেলাফতের রাজনীতির প্রতি। এই সিম্পটমটা বুঝবার জন্য আজকের বাংলাদেশের সকল মহলকে আমি উদাত্ত আহ্বান জানাই। এদেশের মানুষের চেতনা বুঝবার চেষ্টা করুন, মানুষের পাস বুঝবার চেষ্টা করুন। ইসলাম পন্থী বলে আমাদেরকে শুধুমাত্র উপেক্ষা করবেন, অবজ্ঞা করবেন, সেই দিন ভুলে যান। খবরদার, সেই দিন ভুলে যান। আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না, রক্ত দিয়ে কিনেছি এই মাটি। 3টি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যেই পরিমাণ রক্ত গিয়েছে, আর কোন জনগোষ্ঠী এই পরিমাণ রক্ত দেয় নাই। পূর্বপুরুষদের রক্তে কেনা মাটিতে ভাড়াটিয়া হিসেবে থাকবে না মামুনুল হকরা। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন, সবার জন্য যত মঙ্গল। আমাদের হাত সকলের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত। আবার বলছি, বন্ধুত্ব করবেন, বন্ধুত্বের হাত পাবেন। প্রভুত্ব করবার চেষ্টা করবেন, চোখ উপড়ে ফেলবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় পর্যন্ত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিকালের প্রোগ্রাম আজকে রাত্রে হচ্ছে। এই গণসমুদ্র আপনারা তৈরি করে খুলনার মানুষ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের যুগ থেকে আমাদেরকে ভালোবাসেন। আজ সেই ভালোবাসার আপনারা প্রমাণ রেখেছেন। আগামী দিনেও ইসলামের যে কোনো প্রয়োজনে এভাবেই আপনারা রাজপথে নেমে আসবেন ইনশাআল্লাহ। বৈষম্যহীন সমাজ গড়তে চান, ইনসাফ কায়েম করতে চান, জুলুম আর শোষণ মুক্ত, বঞ্চনা মুক্ত একটা সমাজ গড়তে চান, পূর্ণাঙ্গ বৈষম্যহীন, পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ একটা সমাজ গড়তে চাইলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব না। এজন্য প্রয়োজন এই জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, খেলাফতের রাজনীতি করতে হবে। আমি খুলনাবাসীকে আহ্বান জানাই, আসুন দলে দলে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা দলে শামিল হন। যুব সমাজ, তোমরা নতুন এক বাংলাদেশ গড়বার জন্য যুব মজলিসের পতাকা দলে সমবেত হও। ছাত্র সমাজ আসো, আমাদের ছাত্র মজলিসের কাতারে আমরা তোমাদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। যেই বাংলাদেশে আর কোনদিন কোন স্বৈরাচারী মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, যেই বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না, যেই বাংলাদেশ থেকে ইসলামকে অবজ্ঞা করবার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এভাবেই আমাদের পথ চলা অবিরাম চলবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যতদিন এ দেহে প্রাণ আছে, এর হৃদয় স্পন্দন আছে, আল্লাহর জন্য, আল্লাহর মাখলুক মানব জাতির জন্য আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এভাবেই দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। আল্লাহ পাক আমাদের দেশের জন্য, জাতির জন্য মঙ্গলের এবং কল্যাণের ফয়সালা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।